পদ্মা পাড়ে ভোটের চাপ, আজ 20 জন নেতার সঙ্গে ইউনূসের সাক্ষাৎ। আপাতত ইস্তফা দিচ্ছেন না মোহাম্মদ ইউনূস। আগামী বছরের জুনের পর 1 ঘন্টাও ক্ষমতায় থাকবে না। বৈঠকে এমনই নাকি জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। পদ্মা পাড়ে ভোটের চাপ, আজ 20 জন নেতার সঙ্গে মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার হয়। আপাতত ইস্তফা দিচ্ছেন না ইউনূস, অর্থাৎ সমস্ত প্রকার জল্পনা উড়িয়ে দিয়ে ইস্তফা দিচ্ছেন না ইউনূস। আগামী বছরের জুনের পর 1 ঘন্টাও ক্ষমতায় থাকবে না। বৈঠকে এমনই নাকি জানিয়েছেন ইউনূস। বাংলাদেশের ফের উস্কানি, ভারতের সঙ্গে চুক্তি বাতিল বাংলাদেশের। জিআরএসি কে দেওয়া অর্ডার বাতিল বাংলাদেশের। গার্ডেন রিচ শেল বিল্ডার্সকে দেওয়া বরাত বাতিল করা হয়েছে। ওশান গোয়িং ট্রাক বা জলবাহন তৈরির বরাত বাতিল। প্রায় 21 মিলিয়ন মার্কিন ডলারের এই বরাত ভারতীয় মুদ্রায়, যা প্রায় 180 কোটি টাকা। নির্বাচনের জন্য চাপ বাড়ছে মোহাম্মদ ইউনূসের, তার মধ্যে ভারতীয় সংস্থার সঙ্গে চুক্তি বাতিল। ভোটে না জিতেই হাতে ক্ষমতা, বারবার ভোটের কথা বললেও তা করতে পারেননি মোহাম্মদ ইউনূস। এবার ডেডলাইন 2026 সালের জুন। এতে বাংলাদেশের অনেকেই ক্ষুব্ধ। সুর চড়িয়েছেন শেখ হাসিনাও। অডিও বার্তায় আবারও নিশানা করেছেন মোহাম্মদ ইউনূসকে। নির্বাচন হতে পারে স্যার, এটা তো কেউ বলে নাই এখনো। আলাপ হলে তখন দেখা যাবে কতদিনে হলে ভালো হবে, যেটা আপনারা বলেন। এটা থেকে কারোর কোনো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেবেন, বললে করে দেবে, কি আছে। যে করলে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন আগে, নিজেদের চিন্তা করেন কতদিন হলে ভালো হবে। 2024 সালের অগস্ট থেকে বাংলাদেশে তদারকি সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করেই তিনি বলেছিলেন তার সরকার যে কোনো মুহূর্তে জাতীয় নির্বাচন করার জন্য তৈরি। এই করতে করতে 10 মাস কেটে গেল, আজও ভোট করতে পারেননি মোহাম্মদ ইউনূস, শুধু তারিখ পে তারিখ। ইলেকশন নিয়েও ধোঁয়াশার কিছু নাই। স্যার বারবার বলেছেন উনি এক কথার মানুষ, ইলেকশনটা জুন 30, 2026 এর মধ্যেই দিবেন। আপনাদের ওনার 3টা কাজ, একটা হচ্ছে সংস্কার মানে রিফর্ম, নির্বাচন, আর একটা হচ্ছে বিচার। আজও ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে নাকি আবার পেছাবে, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। কারণ আমার মনে হয় যে এই যে উনি ডিক্লারেশনটা দিয়েছেন নির্বাচন নিয়ে, এটা কিন্তু খানিকটা চাপের মুখে পড়েই দিয়েছেন, এবং ইন্টারনাল লেজিটিমেসি যাতে অ্যাকোয়ার করে এবং মিলিটারি যে সেকশনটা আছে তার মধ্যেও যাতে ইউনূসের ওপর কোন রকম আর ফার্দার চাপ যাতে না আসে। আমার মনে হয় যে কোথাও গিয়ে সেইটাকে বাইপাস করার জন্যই কিন্তু ইউনূস সরকারের এরকম একটা সিদ্ধান্ত। গত বছর জুলাইতে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয় বাংলাদেশ। অগস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার, যার মাথায় মোহাম্মদ ইউনূস। ভোটে না জিতেই ক্ষমতার শীর্ষে, বারবার বাংলাদেশে ভোট করানোর আশ্বাস দিয়েছেন, কিন্তু ওই পর্যন্তই, আজও ভোট হয়নি। এখন ইউনূস 26 জুনের কথা বলছেন, আর এতেই ক্ষুব্ধ বিএনপি, জামাত সহ নানা সংগঠন। তারা হাসিনা বিরোধী আন্দোলন এবং তদারকি সরকার গড়তে বড় ভূমিকা নেয়। শুরু থেকেই দ্রুত ভোটের দাবি করে বিএনপি, জামাত। বছর ঘুরলেও সেটা হয়নি। এতে তদারকি সরকারের সমর্থকদের মধ্যে ক্ষোভ বেড়েছে। কালচার অফ রোডম্যাপ, শুধু একটা রোডম্যাপ আমি দেখছি এখন, ওইটা হচ্ছে ইলেকশন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। And that's the most specific roadmap we have in anything in the country. আর ওইটা নিয়ে এখন চিল্লাচিল্লি হচ্ছে যে রোডম্যাপটা আরেকটু টাইট করে। কোথায় রোডম্যাপ আছে আমাদের, কোন সেক্টরে? I have no idea, but we need to introduce a culture of roadmap. এই ক্ষোভ ভালোই টের পাচ্ছেন মোহাম্মদ ইউনূস। কয়েকদিন আগেই গুঞ্জন ছড়ায় তিনি নাকি প্রধান উপদেষ্টার পদ ছাড়তে চান। অনেকে মনে করেন এসব আসলে ইউনূসের কৌশল, পদত্যাগের জল্পনা তৈরি করে সহানুভূতি পাওয়ার চেষ্টা। একই সঙ্গে বিভিন্ন দল এবং সংগঠনকে পাশে পেতে চাইছেন মোহাম্মদ ইউনূস। শনিবার দফায় দফায় তিনি বৈঠক করেন।
সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার, একটা নির্বাচনটা কখন হবে, আর 2 নম্বর আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। কবে হবে রোডম্যাপ আর কবে হবে ভোট, আর কতদিন তদারকি সরকার চলবে, বাংলাদেশ জুড়ে এই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর গদি আঁকড়ে থেকে তারিখের পর তারিখ শোনাচ্ছেন। এতে বাংলাদেশের অনেকের মনেই তৈরি হয়েছে ক্ষোভ, অনেকেই সুর চড়াচ্ছেন। শেখ হাসিনাও ফের নিশানা করেছেন মোহাম্মদ ইউনূসকে। জঙ্গিদের উপর নির্ভর করেই তাদেরকে ব্যবহার করে এবং আমাকে আর রেহানাকে হত্যার চক্রান্ত করেই ইউনূস কিন্তু ক্ষমতা দখল করলো। আর ক্ষমতা এসে আওয়ামী লীগের যত নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, 14 দলীয় নেতা, তাদেরকে গ্রেপ্তার, জনগণের ভোটে নির্বাচিত। আর ইউনূস হচ্ছে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল। আজকে জঙ্গিদের সহায়তায় যারা ক্ষমতা দখল করে সেই ইউনূস, সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায়। তা সে সিদ্ধ হলো কীভাবে? মিয়ানমার বর্ডারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। লজ্জা হয় না যে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দেয় ক্ষমতায় থাকার জন্য? আজ পর্যন্ত যে কটা কথা বলেছে ডক্টর ইউনূসকে একটা কথাও রাখতে পেরেছে? রাখতে পারে নাই। সব মিথ্যা কথা ফুলচুরি দিয়ে মানুষকে ভুলিয়েছে। নিউজ 18 বাংলা। ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে কার্তুজ সহ ধৃত এক যুবক। বাসস্ট্যান্ড থেকে 100-র বেশি কার্তুজ উদ্ধার। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে এই যুবক কার্তুজ সহ ধৃত রামকৃষ্ণ মাঝি, কেতুগ্রামের বাসিন্দা। কার্তুজ উদ্ধার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের। কার্তুজ উদ্ধার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের। কার্তুজগুলো কিভাবে এই যুবকের কাছে এলো তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। অভিযুক্তের নাম রামকৃষ্ণ মাইতি, বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা। বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দাই অভিযুক্ত। তার কাছে এতগুলো কার্তুজ কিভাবে এলো, কোথা থেকে এলো, কেন রাখা হয়েছিল, এই বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। কলকাতায় গ্রেফতার বাংলাদেশে অনুপ্রবেশকারী। সদানন্দ রোড থেকে পাকড়াও এই অনুপ্রবেশকারী। গ্রেফতার বাংলাদেশে অনুপ্রবেশকারী আজাদ শেখ। 18ই মে পুলিশ কর্মীকে ধাক্কা দেয় আজাদের গাড়ি। জিজ্ঞাসাবাদে ধরা পড়ে আজাদের এই কীর্তি। ভুয়ো নথিপত্র জমা দিতেই সন্দেহ পুলিশের। সীমান্ত পেরিয়ে বাংলায় আসে শেখ আজাদ। উত্তর 24 পরগনায় থাকতেও শুরু করেন শেখ আজাদ। সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা চেয়ে চিঠি। শিক্ষামন্ত্রীকে চিঠি আন্দোলনকারী শিক্ষকদের একাংশের। শিক্ষকদের চিঠি পেয়েছেন বলে জানাচ্ছেন শিক্ষামন্ত্রী। কি নিয়ে বৈঠক চিঠিতে উল্লেখ নেই বলেন শিক্ষামন্ত্রী। আন্দোলনকারীদের সঙ্গে আগেও বৈঠক হয়েছে শিক্ষামন্ত্রী তিনি জানান। ঠিক মতো চিঠি দিলে যোগাযোগ করা হবে জানান শিক্ষামন্ত্রী। একটা চিঠি আমি পেয়েছি, সেই চিঠিতে কেন বসতে চাওয়া হয়েছে সেটার কোনো উল্লেখ নেই। এটার সঙ্গে আমি যতদূর জানি 2-2,500 শিক্ষক আছে, আরও 2,000-2,500 শিক্ষক আছেন যারা আমার কোনো চিঠি দেননি, যারা সম্পূর্ণভাবে সরকারের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী। আরও কিছু লোক আছে যারা কোনো আন্দোলনই নেই, তারা মূলত সরকারের উপর ভরসা রাখছেন এবং আইনি লড়াইয়ের দিকে তাকিয়ে আছে। এই 3 পক্ষের প্রতি কিন্তু আমরা সহানুভূতিশীল। আমি তো একাধিকবার বসেছি। যদি বসতে চান, কি আলোচনা করতে চান, সেটা একটা নির্দিষ্ট ঠিক ফর্মে আমাকে একটা চিঠি দিন। দপ্তরের পক্ষ থেকে নিশ্চয়ই কেউ না কেউ কালকে ওদের সঙ্গে যোগাযোগ করবেন এবং সেই চিঠি ফের ঘুরিয়ে একটা ঠিকঠাকভাবে ফরম্যাটে যেতে দেন। তার আবেদন আমাদের সরকারের পক্ষ থেকে আগামীকাল কোনো সরকারি অফিসার নিশ্চয়ই করবেন। ব্রাত্য বসু স্যার যেটা বলেছেন
আমরা সেই দিকটা খেয়াল রেখেছি। আমরা অনেকবার মেল করেছি, কিন্তু মেল কোনো কারণে ব্যাক হচ্ছে। হার্ড কপিও দিয়েছিলাম বিকাশ ভবনে, তার রিসিভ কপিও আমাদের কাছে আছে। একটা এত বড় ঘটনা ঘটে গেছে, আমরা বিকাশ ভবনের সামনে এতদিন ধরে বসে আছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন রাজ্যের শিক্ষামন্ত্রী হিসেবে উনি এটা বলছেন, এটা সত্যি আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক। কারণ গোটা রাজ্য তথা দেশের মানুষ এখন জানে যে আমাদের দাবি দাওয়াগুলো কি। আগামীকালকে আমরা চিঠি দেব এবং আশা করব কালকেই উনি দেখা করবেন। আর নজর রাখবে আবার লখনৌর দিকে। লখনৌয়ে সিবিআই অফিসে হামলা একেবারে তীর ধনুক নিয়ে, চাকরি খুইয়ে সিবিআই অফিসে হামলা। লখনৌতে সেখানে তীর ধনুক নিয়ে সিবিআই অফিসে হামলা করা হয়। সিবিআই এর এএসআইকে লক্ষ্য করে পর পর তীর ছোড়া হয়। সিসি ক্যামেরার সেই ফুটেজ সামনে আছে। হামলাকারীকে পাল্টা লাঠিপেটা করা হয়। হামলায় অভিযুক্ত দীনেশ মুর্মুকে গ্রেফতার করা হয়েছে। হামলার জেরে সিবিআই দফতরে একেবারে হুড়োহুড়ি কাণ্ড পড়ে যায়। আক্রান্ত এএসআই 1993 রেলে দুর্নীতি তদন্তকারী। তদন্তের পর চাকরি থেকে বহিষ্কৃত রেলের গ্যাংম্যান দীনেশ। সেই আক্রোশেই হামলা বলে পুলিশের প্রাথমিক অনুমান। আগেও পুলিশের উপর হামলায় জেল খাটেন এই দীনেশ। ছেলেকে দল থেকে বহিষ্কার লালুর। আরজেডি থেকে ছেলেকে বহিষ্কার লালু প্রসাদ যাদবের। তেজপ্রতাপ যাদবকে রাষ্ট্রীয় জনতা দল থেকে বহিষ্কার। দায়িত্ব জ্ঞানহীন আচরণের দায়ে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি তেজপ্রতাপ সোশ্যাল মিডিয়ায় এক মহিলার সঙ্গে ছবি পোস্ট করেন। লালু পুত্র দাবি করেন এই মহিলার সঙ্গে গত 12 বছর ধরে প্রেম রয়েছে তাঁর। সেই পোস্ট প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে যায় বিহারের রাজনীতিতে। এরপর তেজপ্রতাপ দাবি করেন তার ফেসবুক হ্যাক করা হয়েছে। ছবি এডিট করে পোস্ট করেছে হ্যাকাররা। তার এবং পরিবারের মানহানি করার লক্ষ্যই এই সব ছবি পোস্ট করা হচ্ছে। ঠিক তার একদিন পরেই তাকে পরিবার এবং দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্তের কথা জানালেন লালু প্রসাদ যাদব। जहाँ तक मेरे बड़े भाई की बात है, राजनीतिक जीवन में निजी जीवन भी अलग होता है। निजी जीवन के फैसले और निर्णय, वो अपना निर्णय क्या उनका सही होगा, क्या नुकसान होगा, ये अपना निर्णय वो खुद लें। और राष्ट्रीय अध्यक्ष जी दल के नेता हैं, उन्होंने अपने ट्वीट के माध्यम से स्पष्ट कर दिया हम ऐसी चीज़ों को पसंद नहीं करते हैं और ना बर्दाश्त हम कर सकते हैं। अब वो क्या अपने निजी जीवन में कर रहे हैं नहीं कर रहे हैं, ये किसी से पूछ के तो नहीं करता है लोग।